প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের সেশনে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শুরু করতে চাই একটু ভিন্নধর্মী আয়োজন নিয়ে। আজকে তোমাদের জন্য প্রথমেই থাকবে একটি ধাঁধা। তোমাদেরকে কমেন্ট বক্সে ধাঁধার উত্তর লিখতে হবে, তবে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে তোমাদের কমেন্ট বক্সে যেটি লিখতে হবে সেটি হচ্ছে আজকের ক্লাসে মোট কয়টি ধাঁধা দেওয়া হয়েছে এবং ধাঁধাগুলোর উত্তর কী। আমি আশা করি যারা সবগুলো স্লাইড ভালো করে দেখবে, ক্লাসটা পরিপূর্ণভাবে যারা করবে, তারা অবশ্যই ধাঁধার উত্তর দিতে পারবে। আজকে আমি বিবিএ অনার্স প্রথম বর্ষের অর্থায়নের নীতিমালা বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লোস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. অ্যাভারেজ রেট অফ রিটার্ন বর্ণনা করতে পারবে। 2. নেট প্রেজেন্ট ভ্যালু বর্ণনা করতে পারবে। ক্যাপিটাল বাজেটিংয়ের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে পারবে। এবার চলো যাই আমাদের মূল আলোচনা, ক্যাপিটাল বাজেটিংয়ের। আজ আমরা প্রথমে শিখব অ্যাভারেজ রেট অফ রিটার্ন নির্ণয়ের নিয়ম। তো আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন কীভাবে নির্ণয় করব? যে অ্যাভারেজ ইএটিকে আমরা যদি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন পাবো। তো এখানে অ্যাভারেজ ইএটি কীভাবে পাবো? অ্যাভারেজ ইএটি পাবো টোটাল ইএটিকে নাম্বার অফ ইয়ার দিয়ে আমরা ভাগ করব, তাহলে অ্যাভারেজ ইএটি পাবো। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটু খেয়াল করতে হবে। সেটি হলো যে আমাদেরকে দেখতে হবে যে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল বা সেল বেস ভ্যালু দেয়া আছে কিনা। কারণ ওয়ার্কিং ক্যাপিটাল বা সেল বেস ভ্যালু দুইটিই দেয়া থাক অথবা যে কোনো একটা দেয়া থাক অথবা না থাক, এর জন্য প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন সূত্র হবে। তো যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল ও সেল বেস ভ্যালু কোনোটিই দেয়া না থাকে, তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হবে টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 2। আর যদি অঙ্কে শুধু সেল বেস ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সমান হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই 2। আর যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেল বেস ভ্যালু দুইটিই দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সমান হবে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই 2। চলো আমরা একটি উদাহরণ দেখি। তো এখানে কি বলা আছে যে পান্না কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং ইন এ প্রজেক্ট, এ মেশিন কস্টিং টাকা 50,000 has to be procured to implement this project. The estimated life of this machine would be 5 years, having no salvage value. The tax rate of that company is 55% and does not get any investment allowance. The company charges depreciation on straight line basis. Cash flow before tax would be as follows. That means আমাদেরকে কি বলা আছে যে এক পান্না কোম্পানি কি করছে, একটা নিউ প্রজেক্টে ইনভেস্ট করতে যাচ্ছে, যেখানে সে একটি মেশিন ক্রয় করতে চায় নিউ প্রজেক্টের জন্য, যার জন্য ব্যয় হবে 50,000 টাকা। আর এই মেশিনটি চলবে 5 বছর এবং এখানে কোনো সেলভেজ ভ্যালু থাকবে না, এবং বলা আছে যে কোম্পানি ট্যাক্স দিতে হয় 55%, এবং এখানে কোনো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কোম্পানি পায় না। তো আমাদের স্টেট লাইন বেসিসে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তো আমাদের এখানে বলে দেওয়া আছে যে বিভিন্ন ইয়ারের অর্থাৎ 5 ইয়ারের সিএফবিটি দেওয়া আছে। তো আমাদেরকে কী নির্ণয় করতে হবে? আমাদেরকে নির্ণয় করতে হবে ARR অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো আমরা আগেই জানি যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন নির্ণয় করার জন্য আমাদের কি দরকার হয়? আমাদের দরকার হয় অ্যাভারেজ ইএটি এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে আমরা আগে কি করে নিব? ইএটি বের করে নিব।
যদি আমরা ইএটি বের করতে পারি তাহলে টোটাল ইএটি থেকে আমরা অ্যাভারেজ ইএটি বের করে তারপর আমরা কি করতে পারবো, এআরআর নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের যেহেতু সিএফবিটি দেওয়া আছে, তাহলে আমাদেরকে সিএফবিটি থেকে প্রথম কাজ হচ্ছে এটাকে ইএটিতে কনভার্ট করে নেওয়া। আর ইএটিতে কনভার্ট করার জন্য আমাদের কিন্তু ডেপ্রিসিয়েশন লাগবে, কাজে আমাদের প্রথম ওয়ার্কিংস হবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা। তো আমরা জানি যে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডটা কি, যে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেটস লাইফ। তো আমাদের এই অঙ্কে কোনো সেলভেজ ভ্যালু ছিল না, যে কারণে সেলভেজ ভ্যালু 0, আর আমাদের কস্ট দেওয়া ছিল 50,000 টাকা, এই জন্য 50,000 টাকা মাইনাস সেলভেজ ভ্যালু 0, আর অ্যাসেটস লাইফ দেওয়া ছিল 5 বছর, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে 10,000 টাকা। এবার আমরা দেখব যে কিভাবে আমরা সিএফবিটি থেকে ইএটি নির্ণয় করতে পারি। তো সিএফবিটি থেকে আমরা কি করব, প্রথমে ডেপ্রিসিয়েশন বাদ দিব। ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাবো ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, তাহলে পাবো ইএটি। তো এখানে আমাদের প্রথম বছরে সিএফবিটি দেওয়া ছিল 10,000 টাকা, এবং আমাদের ডেপ্রিসিয়েশন প্রতি বছরই 10,000 টাকা হবে, যেহেতু স্টেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলা হয়েছে। তো 10,000 টাকা বাদ দিলে আমরা ইবিটি পাবো 0, সুতরাং এর উপর ট্যাক্সও 0 হবে এবং ইএটিও 0 হবে। তো এভাবে আমরা 5টি ইয়ারেরই কী করব, সিএফবিটি থেকে ইএটি নির্ণয় করব। আর এই 5টি ইয়ারের ইএটি যোগ করলে আমরা কি পাবো, টোটাল ইএটি পাবো। এখানে টোটাল ইএটি 11,250 টাকা। এবার আমরা দেখি কিভাবে আমরা এআরআর নির্ণয় করতে পারি। তো আমরা জানি যে এআরআর সমান অ্যাভারেজ ইএটি বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো আমাদের এখানে টোটাল ইএটি আমরা কত পেয়েছি, টোটাল ইএটি পেয়েছি 11,250 টাকা। তাহলে টোটাল ইএটিকে যদি আমরা নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, অ্যাভারেজ ইএটি পাবো। তো আমাদের নাম্বার অফ ইয়ার ছিল 5, সুতরাং আমাদের এখানে অ্যাভারেজ ইএটি হচ্ছে 2,250 টাকা। আর আমাদের এই অঙ্কে এখানে কোনো ধরনের সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া ছিল না, সুতরাং অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্রটি হবে টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 2। তো আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল 50,000 টাকা, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 25,000 টাকা। তাহলে এবার যদি আমরা এই মানগুলো সূত্রে বসিয়ে দেই তাহলে আমরা এআরআর পেয়ে যাব। তাহলে আমাদের অ্যাভারেজ ইএটি হচ্ছে 2,250 টাকা, আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে 25,000 টাকা, ইন্টু 100 করব, তাহলে আমরা কত পাচ্ছি, 9%। তাহলে আমাদের এআরআর হচ্ছে 9%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। এবার আমরা যাব পরের বিষয়ে, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা কিভাবে নির্ণয় করব। অর্থাৎ অঙ্কে যদি অরিজিনাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এইভাবে বলা থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই সূত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হবে। অর্থাৎ অ্যাভারেজ ইএটিকে আমরা কি করব, টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব। আগে যেটা করেছিলাম এআরআর এর ক্ষেত্রে অ্যাভারেজ ইএটিকে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু যেহেতু এটা রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট, এই জন্য অরিজিনাল ইনভেস্টমেন্ট দিয়ে কী করতে হবে, অ্যাভারেজ ইএটিকে ভাগ করতে হবে। এরপর আমরা শিখব এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু বলতে আসলে আমরা যে ইনফ্লোগুলো পাবো, অর্থাৎ যে টাকা আমার আসবে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে, এবং যে টাকাটা চলে যাবে সেটাকেও প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। কনভার্ট করে তারপর আমরা নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। আর নিট প্রেজেন্ট ভ্যালু আমরা কীভাবে পাবো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো থেকে যদি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো আমরা বাদ দিই তাহলে আমরা কি পাবো, আমরা নিট প্রেজেন্ট ভ্যালু পাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ইনফ্লোগুলো আছে সেগুলোকে আগে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আর প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সিএফএটিকে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে তারপর আমরা কি করব, আমরা ইনফ্লোগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। অথবা আমরা নিচে যে সূত্রটি দেওয়া আছে এভাবে আমরা কি করতে পারি, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে পারি। অর্থাৎ প্রথম ইয়ারের যে ক্যাশ ফ্লো সেটাকে আমরা 1 + r⁴n এভাবে প্রত্যেকটা ইয়ারের ক্যাশ ফ্লোগুলো যোগ করেও আমরা কি করতে পারি, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো নির্ণয় করতে পারি। আর আমাদের এই অঙ্কে যেহেতু একবারই বিনিয়োগ করা হয়েছে, সুতরাং এটাই হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু, কারণ এটা বিভিন্ন ইয়ারে বিনিয়োগ করা হয়নি। যদি বিভিন্ন ইয়ারে বিনিয়োগ করা হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটাকেও কী করতো, আউটফ্লোকেও আমাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হতো।
তো এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে অঙ্কে যদি ওয়ার্কিং ক্যাপিটাল বা স্যালভেজ ভ্যালু দেয়া থাকে তাহলে কি করতে হবে, শেষ ইয়ারের যে ক্যাশ ফ্লো আছে সেই ক্যাশ ফ্লোর সাথে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে তারপর টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো নির্ণয় করতে হবে। তো এবার আমরা একটি উদাহরণ দেখব। এখানে কি বলা আছে, কোম্পানি হ্যাজ টু চুজ ওয়ান অফ দ্য ফলোয়িং টু প্রজেক্টস, both of the projects have a life of 5 years and will be depreciated on a straight line basis। কি বলা আছে যে এই কোম্পানি এখানে দুইটা প্রজেক্ট দেওয়া আছে, দুইটা প্রজেক্ট থেকে সে কি করবে, একটি প্রজেক্ট চুজ করবে। দুইটা প্রজেক্টেরই লাইফ দেওয়া আছে 5 ইয়ার্স এবং এটা দুইটা প্রজেক্টেরই ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে স্ট্রেট লাইন বেসিসে। ফার্মস কস্ট অফ ক্যাপিটাল ইজ 15%, দুইটা প্রজেক্টেরই কস্ট অফ ক্যাপিটাল 15% এবং ট্যাক্স রেট দেওয়া আছে 40%। বোথ অফ দ্য প্রজেক্ট রিকোয়ার অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে টাকা 2 লাখ ইচ, অর্থাৎ দুইটি প্রজেক্টেরই এনসিও হবে কত, 2 লাখ টাকা। দ্য এস্টিমেটেড আর্নিংস ফ্রম দ্য প্রজেক্ট আর অ্যাজ ফলোস। এখানে এস্টিমেটেড আর্নিং প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি এর 5 ইয়ার্সের যে এস্টিমেটেড আর্নিং সেটা দেয়া আছে। আমাদেরকে কি নির্ণয় করতে হবে, হুইচ প্রজেক্ট শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট ইফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া আর ইউজড, মানে নিচের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোন প্রজেক্টটি কোম্পানির সিলেক্ট করা উচিত, পেব্যাক পিরিয়ডের ভিত্তিতে, এআরআর ভিত্তিতে, আরওআই এর ভিত্তিতে, এনপিভির ভিত্তিতে। তো এখানে একটি বিষয় আমাদের কাছে আগে ক্লিয়ার হতে হবে, সেটা হলো যে আমাদের যে ক্যাশ ফ্লো দেওয়া আছে এই ক্যাশ ফ্লোটা কী ধরনের দেওয়া আছে, ইনফ্লো কী ধরনের দেওয়া আছে, আউটফ্লো কী ধরনের দেওয়া আছে। তো আমরা এখানে দেখি যে যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে সেই ক্যাশ ফ্লোটা আনইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে এবং এই আনইকুয়াল যে ক্যাশ ইনফ্লো দেওয়া আছে এটা কী ধরনের ক্যাশ ফ্লো সেটা কিন্তু এখানে বলা নাই। তো আমরা আগেই জানি যে অঙ্কে যদি কী ধরনের ক্যাশ ফ্লো দেওয়া আছে সেটা বলা না থাকে তাহলে আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে যে অঙ্কে ট্যাক্স রেট দেওয়া আছে কিনা। যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সিএফবিটি, আর যদি অঙ্কে ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা হলো সিএফএটি। তো যেহেতু আমাদের অঙ্কের ট্যাক্স রেট দেওয়া আছে 40%, সুতরাং আমরা ধরে নিব যে এগুলো হচ্ছে সিএফবিটি। আর আউটফ্লো যেটা সেটাও আমরা দেখব যে সরাসরি দেওয়া আছে নাকি এটা নির্ণয় করতে হবে। আমাদের এই অঙ্কে সরাসরি আউটফ্লো দেওয়া আছে 2 লাখ টাকা, সুতরাং আউটফ্লো নতুন করে নির্ণয় করার প্রয়োজন নেই। তো আমাদের যেহেতু এখানে 4টি রিকোয়ারমেন্ট করতে হবে, তো প্রত্যেকটি রিকোয়ারমেন্টের জন্য যে বিষয়গুলো আমাদের ওয়ার্কিংস দরকার সেগুলো আমরা আগে করে নিব, করে তারপর আমরা প্রত্যেকটি রিকোয়ারমেন্ট আমরা সলভ করব। তো পেব্যাক পিরিয়ড যদি আমরা করতে যাই, যেহেতু এখানে আনইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে দুইটি প্রজেক্টের ক্ষেত্রেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে সিসিএফইটি নির্ণয় করতে হবে। আর সিসিএফইটি নির্ণয় করার জন্য আমাদেরকে এর পূর্বে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। কাজে আমাদের ফার্স্ট ওয়ার্কিংস হবে কি, ডেপ্রিসিয়েশন নির্ণয় করা। তারপরে পেব্যাক পিরিয়ডের জন্য আমরা কি করব, সিসিএফইটি নির্ণয় করব। দেন আমরা এআরআর নির্ণয় করব, আরওআই নির্ণয় করব এবং এনপিভির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে সিএফএটিকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। যেহেতু আমাদের এখানে ডিসকাউন্ট রেট দেওয়া আছে 15%, সুতরাং 15% রেট ধরে আমাদেরকে কি করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর বসিয়ে আমাদের সিএফএটিকে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা কি করব, আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তো আমরা একটু দেখি পর্যায়ক্রমে কিভাবে আমরা রিকোয়ারমেন্টগুলো নির্ণয় করতে পারি। প্রথম ওয়ার্কিংস ডেপ্রিসিয়েশন। তো আমাদের যেহেতু স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং আমাদের সূত্রটি হবে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেটস লাইফ। তো আমাদের এখানে কস্ট কত দেওয়া আছে, 2 লাখ টাকা এবং স্যালভেজ ভ্যালু অঙ্কে দেওয়া নাই, সুতরাং 0 হবে। আর অ্যাসেটস লাইফ দেওয়া আছে 5 বছর, সুতরাং আমাদের ডেপ্রিসিয়েশন হবে 40,000 টাকা। প্রজেক্ট এর ক্ষেত্রে আমরা যদি পেব্যাক পিরিয়ড করতে চাই তাহলে আমাদেরকে সিসিএফএটি নির্ণয় করতে হবে। কাজে সিসিএফএটি নির্ণয় কীভাবে করতে হয় সেটা যদিও আমরা আগে শিখেছিলাম, তারপর আমরা আবার বলছি যে আমরা কি করব, প্রথমে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, বাদ দিলে আমরা ইবিটি পাবো, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, তাহলে ইএটি পাবো। আর ইএটির সাথে আবার কি করব, আমরা ডেপ্রিসিয়েশন যোগ করব, তাহলে আমরা পাবো সিএফএটি। আর প্রথম বছরের আগে যেহেতু কোনো সিএফএটি বা কোনো ইনফ্লো ছিল না, সুতরাং এটি হবে প্রথম বছরের সিসিএফএটি। কিন্তু দ্বিতীয় বছরের সিসিএফএটি নির্ণয় করতে গেলে কি করতে হবে, যে প্রথম বছরের সিসিএফএটি যেটা ছিল তার সাথে দ্বিতীয় বছরের সিএফএটি যোগ করলে আমরা দ্বিতীয় বছরের সিসিএফএটি আমরা পেয়ে যাব। যেমন আমরা দেখি যে প্রথম বছরের সিএফবিটি ছিল 40,000 টাকা, তো এখানে ডেপ্রিসিয়েশন আমরা প্রতি বছর 40,000 টাকা করে দেখাবো, তাহলে আমাদের ইবিটি হবে 0, ট্যাক্স কোনো ট্যাক্স রেট হবে, ট্যাক্স হবে না,
ইএটিও কী হবে 0 হবে, আর সিএফএটি 40,000ই হবে, কারণ ইএটির সাথে যদি আমরা ডিপ্রিসিয়েশন যোগ করি তাহলে আমরা 40,000 টাকাই পাবো। আর প্রথম বছরে যেহেতু আগে কোনো ক্যাশ ফ্লো ছিল না, সুতরাং সিসিএফএটি 40,000 টাকায় হবে। সেকেন্ড ইয়ারে যদি আমরা দেখি যে সিএফবিটি ছিল 42,000 টাকা, ডেপ্রিসিয়েশন 40,000 টাকা বাদ দিলে আমরা ইবিটি পাবো 2,000 টাকা। এর উপরে 40% ট্যাক্স যদি ধার্য করা হয় তাহলে এখানে ট্যাক্স হবে 800 টাকা। তাহলে 800 টাকা ট্যাক্স বাদ দিলে ইবিটি থেকে আমরা কত পাবো, ইএটি পাবো 1200 টাকা। তাহলে ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা সিবিটি পাবো 40,000 টাকার সাথে, তাহলে 1200 টাকা যোগ করলে আমরা পাবো 41,200 টাকা। তাহলে দ্বিতীয় বছরের সিসিএফইটি কত হবে, যে প্রথম বছরের সিসিএফইটি যত ছিল তার সাথে দ্বিতীয় বছরের সিএফইটি যোগ করলেই, অর্থাৎ প্রথম বছরের সিসিএফইটি ছিল 40,000 টাকা, এর সাথে দ্বিতীয় বছরের সিএফইটি হলো 41,200, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 81,200 টাকা। তো এভাবে আমরা কি করব, আমরা প্রত্যেকটি ইয়ারের সিসিএফইটি নির্ণয় করব। এবার আমরা ওয়ার্কিং 3তে আসবো। যদি আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সিএফএটিকে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে আমাদেরকে গুণ করে তারপর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। সিএফএটি আমরা আগের টেবিলে যে আমরা এখানে যে সিএফএটিটা পেয়েছি যে প্রথম বছরে 40,000 টাকা, তারপরের বছরে 41,200 টাকা, তো এটাকে আমরা কি করব, আমরা এখানে সিএফএটি হিসেবে দেখাবো। এরপর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এটা ফ্যাক্টোরিয়াল টেবিল থেকে, ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল থেকে আমরা কি করব, আমরা 15%-এ যে মানগুলো সেগুলো বসিয়ে আমরা প্রত্যেকটা সিএফএটিকে ইয়ার ওয়াইজ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা কি করব, আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, এবং প্রত্যেক ইয়ারের প্রেজেন্ট ভ্যালুগুলো যোগ করলে আমরা কি পাবো, টোটাল প্রেজেন্ট ভ্যালু পাবো। এখানে 1,69,545 টাকা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এবার আমরা রিকোয়ারমেন্টগুলো দেখি, যে আমাদের যেহেতু প্রতি বছর ইনফ্লোগুলো অসমান ছিল, সেহেতু আমাদের পেব্যাক পিরিয়ডের সূত্রটি হবে A+NCO-C/D। তো আমরা এ বলতে কি বুঝি সেটা আমরা আগেই জেনেছি, যে ইয়ারের সিসিএফএটিটা কার কাছাকাছি, এনসিওর কাছাকাছি হবে, সেই ইয়ারটা হবে এ। তাহলে আমরা একটু যদি ব্যাকে যাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে আমাদের কাছে পেব্যাক পিরিয়ড করার ক্ষেত্রে। দেখো, আমাদের এনসিও ছিল 2 লাখ টাকা, তাহলে 2 লাখের কাছাকাছি সিসিএফইটি কোনটা আছে, 2 লাখের কাছাকাছি সিসিএফইটি আছে 1,39,200। এটা কোন ইয়ারে আছে, এটা আছে 3 ইয়ারে। তাহলে এখানে এর মান হবে 3। আর এই সি বলতে আমরা কি বুঝি, সি বলতে বুঝি যে এই ইয়ারে যে সিসিএফইটি আছে, তাহলে এই ইয়ারে সিসিএফইটি কত, 1,39,200, এটা হবে সি। আর ডি বলতে আমরা বোঝাই যে এ ইয়ারের পরের ইয়ারের যে সিএফইটি থাকবে। তো এই ইয়ারের পরের ইয়ার কত, 4 ইয়ার, এই 4 ইয়ারের সিএফইটি কত আছে, 64,000 টাকা। এই 64,000 টাকা হবে আমার ডি। তাহলে এগুলোকে আমরা যদি সূত্রে দেখাই তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, পেব্যাক পিরিয়ড পেয়ে যাব। তাহলে আমরা মানগুলো বসিয়ে আমরা কত পাই, 3.95 ইয়ার্স। তাহলে আমাদের প্রজেক্ট এর পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.95 ইয়ার্স। এবার আমরা দেখব যে এআরআর কীভাবে নির্ণয় করতে পারে। আমরা আগেই জেনেছি যে এআরআর সমান হচ্ছে অ্যাভারেজ ইএটি বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ ইএটি আমরা কীভাবে পাবো, টোটাল ইএটি আমরা কিন্তু আগেই দেখিয়েছিলাম যে টোটাল ইএটি আমাদের কত ছিল, 61,200। এই টোটাল ইএটিকে আমরা যদি নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা অ্যাভারেজ ইএটি পাবো এখানে 12,240 টাকা। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কীভাবে পাবো, তো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয়ের আগে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল বা সেলভেজ ভ্যালু দেওয়া আছে কিনা। আমাদের অঙ্কে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল বা সেলভেজ ভ্যালু কোনোটাই দেওয়া নাই, সুতরাং আমাদের সূত্রটি হবে টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে টোটাল ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা, একে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 লাখ টাকা পাবো। তাহলে আমরা যদি এই মানগুলো সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা এআরআর পেয়ে যাব। তাহলে আমাদের অ্যাভারেজ ইএটি হচ্ছে 12,240, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ ইন্টু 100, তাহলে 12.24% হবে আমাদের এআরআর। এবার আমরা আরওআই যদি দেখি, আরওআইয়ের ক্ষেত্রে সূত্রটা কাছাকাছি, শুধু এখানে কি হবে, অ্যাভারেজ ইএটিকে টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো আমাদের অ্যাভারেজ ইএটি তো আমরা আগেই জেনে ফেলেছি যে 12,240 টাকা, সেটা আমরা লিখব। এরপর টোটাল ইনভেস্টমেন্ট আমরা কত জানি, 2 লাখ টাকা, তাহলে 2 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে আমরা আরওআই কত পাবো, 6.12%। এবার আমরা এনপিভি নির্ণয় করব। তো আমরা জানি যে এনপিভি সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো থেকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো বাদ দিব, বা এটাকে আমরা লিখতে পারি টিপিভি মাইনাস এনসিও। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু কত সেটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি ওয়ার্কিংসে, যে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু
কত দেয়া আছে এখানে দেখো যে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে আমরা পেয়েছি 1,69,545 টাকা। তাহলে আমরা জাস্ট এটাকে আমরা সূত্রে বসিয়ে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা এনপিভি পেয়ে যাব। তো আমাদের এনসিও তো 2 লাখ টাকা, তাহলে আমাদের এনপিভি কত পাচ্ছি, 30,455 টাকা, কিন্তু এটি নেগেটিভ। তো এটি অর্থাৎ এই এনপিভি দ্বারা বোঝায় যে এই প্রজেক্টে আমাদের কি হবে, ইনভেস্ট করলে 30,455 টাকা লস হবে। এবার আমরা চলে যাব প্রজেক্ট বিতে। ঠিক একইভাবে আগের মতো করে আমরা কি করব, এখানে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। তো এই ক্ষেত্রেও যেহেতু স্টেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড ফলো করতে হবে এবং এখানেও সেলভেজ ভ্যালু দেওয়া নাই, সুতরাং আমাদের 2 লাখ টাকা থেকে আমরা সেলভেজ ভ্যালু 0 বাদ দিব, 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 40,000 টাকা। এক্ষেত্রেও ডেপ্রিসিয়েশন কত, 40,000 টাকা। তো এবার আমরা কি করব, সিসিএফএটি নির্ণয় করব, কারণ আমাদেরকে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে প্রথম বছরের সিএফবিটি ছিল কত, 40,000 টাকা, সেখান থেকে ডেপ্রিসিয়েশন 40,000 টাকা বাদ দিলে আমাদের ইবিটি 0 হবে, ট্যাক্স 0 হবে, ইএটিও 0 হবে, সিএফএটি কত হবে, ইএটির সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি পাই, সুতরাং এটা 40,000 টাকা হবে। আর প্রথম বছরের আগে যেহেতু কোনো ক্যাশ ফ্লো ছিল না, এটি কী হবে, সিসিএফএটি হবে। ঠিক একইভাবে আমরা কি করব, প্রত্যেক বছরের সিসিএফএটি নির্ণয় করব। আর আমাদেরকে যেহেতু অ্যাভারেজ ইএটি নির্ণয় করতে হবে, সুতরাং আমরা কি করব, এখান থেকে টোটাল ইএটিটা বের করে নিব। তো টোটাল ইএটি আমরা কত পাবো, 36,000 টাকা। এরপর আমাদেরকে যেহেতু এনপিভি করতে হবে, সেহেতু আমরা কি করব, আমাদের যে সিএফএটি আমরা পেয়েছিলাম সেই সিএফএটিকে আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করে নিব। এখানে প্রত্যেক বছরের প্রেজেন্ট ভ্যালু যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু পাবো। এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিভি সমান হচ্ছে 1,54,814 টাকা। তো এবার আমরা আসি যে পেব্যাক পিরিয়ডে। তো যেহেতু প্রতি বছর ইনফ্লোর পরিমাণ অসমান, সুতরাং আমাদের সূত্র হবে প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো আগের মতোই আমরা কিন্তু এ বলতে আমরা কি বলেছি, যে ইয়ারের সিসিএফএটি কার কাছাকাছি, এনসিওর কাছাকাছি। আমাদের এনসিও কত, 2 লাখ টাকা। তাহলে 2 লাখের কাছাকাছি সিসিএফইটি কোনটা, 1,90,000 টাকা। এটা কোন ইয়ারে আছে, 4th ইয়ারে আছে, সুতরাং এর মান হবে 4। আর এই ইয়ারের যে সিসিএফএটি আছে সেটা হবে সি, অর্থাৎ 1,90,000। আর এই ইয়ারের পরের ইয়ারের যে সিএফএটি সেটি হবে আমার ডি, তাহলে 46,000 টাকা হবে ডি। তাহলে আমরা যদি এখানে সূত্রে মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা প্রজেক্ট বি এর পেব্যাক পিরিয়ড পেয়ে যাব 4.22 ইয়ার্স। এবার আমরা এআরআর নির্ণয় করব। তো এআরআর সূত্র আমরা জানি যে অ্যাভারেজ এটি বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ এটি আমরা কিভাবে পাবো, টোটাল এটিকে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করব। টোটালি এটি আমরা পেয়েছি 36,000 টাকা, একে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7,200 টাকা। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কীভাবে পাবো, যেহেতু আমাদের অঙ্কে সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া নাই, সুতরাং সূত্রটি হবে টোটাল ইনভেস্টমেন্ট বাই 2। তো টোটাল ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা, একে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 লাখ টাকা পাবো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এবার আমরা সূত্রে মানগুলো বসিয়ে দিব, তাহলে আমরা এআরআর পাবো কত, 7.2%। তো এবার আমরা আরওআই নির্ণয় করব। আরওআই ঠিক আগের মতোই, আমাদের এখানে সূত্র শুধু চেঞ্জ হচ্ছে এটাই যে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের জায়গায় কি হবে, টোটাল ইনভেস্টমেন্ট হবে। তো অ্যাভারেজ এটি আমরা আগে পেয়েছি 7,200 টাকা, সেটা বসাবো। আর টোটাল ইনভেস্টমেন্ট আমরা জানি 2 লাখ টাকা, তাহলে আমরা এখানে আরওআই পাচ্ছি কত, 3.60%। এবার আমরা এনপিভি নির্ণয় করব। আগের মতোই এনপিভি সমান আমরা কি জানি, টিপিভি মাইনাস এনসিও। তো আমরা টিপিভি কত পেয়েছি, আগের উদাহরণে আমরা দেখেছি ওয়ার্কিংসে, থার্ড ওয়ার্কিংসে যে 1,54,814 টাকা। এখান থেকে আমরা 2 লাখ টাকা বাদ দিব, তাহলে আমরা কত পাচ্ছি, 45,146। নেগেটিভ হবে এটা, তার মানে এখানেও আমাদের 45,186 টাকা কি হচ্ছে, লস হচ্ছে। তো এটি ছিল প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি এর রিকোয়ারমেন্টের রেজাল্টগুলো। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে ডিসিশন দিতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে, ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ডিসিশনটা দিব, কোম্পানির কোন প্রজেক্ট ইনভেস্ট করা কোম্পানির জন্য ফ্রুটফুল হবে। এবার আমরা সেটাই দেখব। তো রিকোয়ারমেন্ট একে ছিল পেব্যাক পিরিয়ড। তো আমাদের প্রজেক্ট এর পেব্যাক পিরিয়ড আসছে 3.95 ইয়ার্স, প্রজেক্ট বির হচ্ছে 4.22 ইয়ার্স। তো
তো এখানে আমরা জানি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যখন অঙ্কে দেওয়া থাকে বা একাধিক প্রজেক্ট দেওয়া থাকে তখন যে প্রজেক্টের পেব্যাক পিরিয়ড কম হয় সেটি আমাদেরকে কী করতে হয়, গ্রহণ করতে হয়। যেহেতু এখানে প্রজেক্ট বি এর পেব্যাক পিরিয়ড কম, সুতরাং এখানে কি করা উচিত, কোম্পানির প্রজেক্ট কোম্পানির প্রজেক্ট এতে ইনভেস্ট করা উচিত, কারণ কোম্পানির প্রজেক্ট এর পেব্যাক পিরিয়ড কম। রিকোয়ারমেন্ট বিতে ছিল এআরআর, তো এআরআর আমরা প্রজেক্ট এ এর ক্ষেত্রে কি দেখেছি, এআরআর হচ্ছে 12.24% এবং প্রজেক্ট বি এর এআরআর হচ্ছে 7.2%। তো আমরা এই ক্ষেত্রে ডিসিশন ক্রাইটেরিয়াটা কি জানি এআরআর এর ক্ষেত্রে, যে প্রজেক্টের এআরআর বেশি হবে সেই প্রজেক্টটি গ্রহণ করতে হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে প্রজেক্ট এর এআরআর বেশি, সুতরাং এক্ষেত্রে প্রজেক্ট এ গ্রহণ করাটা প্রফিটেবল হবে। আরওআই এর ক্ষেত্রে আমরা কি দেখি যে প্রজেক্ট এ এর আরওআই হচ্ছে 6.12% এবং প্রজেক্ট বি এর আরওআই হচ্ছে 3.60%। তো এক্ষেত্রেও আমরা যে প্রজেক্টের আরওআই বেশি হবে সেটি আমরা সিলেক্ট করব। তাহলে এখানে আমাদের প্রজেক্ট এর আরওআই বেশি, সুতরাং কোম্পানির উচিত হবে প্রজেক্ট এতে ইনভেস্ট করা। এবার আমরা দেখি এনপিভির ক্ষেত্রে প্রজেক্ট এর এনপিভি 30,455 টাকা নেগেটিভ এবং প্রজেক্ট বি এর 45,146 টাকা নেগেটিভ। দুটির মধ্যে আমরা দেখি যে বি এর ক্ষেত্রে নেগেটিভ বেশি, কিন্তু একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোথাও ইনভেস্ট করতে যাই তখন কিন্তু আমাদেরকে দেখতে হয় যে ওই প্রজেক্টে লাভ হবে নাকি লস হবে। যদি আমরা জেনে নেই যে ওই প্রজেক্টে লস হবে তাহলে অবশ্যই আমরা ওই প্রজেক্টে বিনিয়োগ করব না। তো কাজে এখানে যেহেতু দুইটি প্রজেক্ট আছে কিন্তু দুইটি প্রজেক্টে কি হচ্ছে, লস হচ্ছে, তাহলে আমরা জেনে শুনে অবশ্যই বিষ পান করবো না, জেনে শুনে অবশ্যই আমরা লস প্রজেক্টে যাব না। তাহলে কি করা হবে, কোম্পানির উচিত দুইটি প্রজেক্টের একটি প্রজেক্টেও কোম্পানির ইনভেস্ট করা উচিত না। তো আশা করি তোমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এবার তোমাদের জন্য দ্বিতীয় ধাঁধার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো এখানে ধাঁধাটি কি আমি একটু বলি তোমাদেরকে, যে এখানে একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সার্কেলের মধ্যে কি আছে, অনেকগুলো রাস্তা দেয়া আছে, রাস্তায় ব্যারিকেডও দেয়া আছে। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে কোন গাড়িটি দিয়ে আমরা কোন রাস্তা দিয়ে বের হবে, এই যে গাড়িটি আছে এই গাড়িটি এখানে 4টি রাস্তা দেয়া আছে এ বি সি ডি, কোন রাস্তা দিয়ে বের হতে পারবে সেটি আমাদেরকে দেখাতে হবে। এটি তোমাদের দ্বিতীয় ধাঁধা। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় খুব সুন্দরভাবে করতে হবে, আর না করতে পারলে অবশ্যই আমাকে ফোনে জানাতে হবে কোনো সমস্যা হলে, অথবা কমেন্ট বক্সে জানাতে হবে, তাহলে আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলো সলভ করব। অনেক ধৈর্য ধরে ক্লাস শোনার জন্য। আর একটি আবেদন রেখে আমি ক্লাসটি শেষ করব, সেটি হচ্ছে যে আমরা এই কোভিড-19-এর কারণে আমরা সবাই ঘরে আছি অবশ্যই, কিন্তু শুধু ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে প্রতিনিয়ত কী করতে হবে, প্রতিনিয়তই আমাদের কোভিড-19-এর বিপক্ষে লড়াই করে যেতে হবে। কিভাবে আমরা সুস্থ থাকব সেই বিষয়গুলো প্রতিনিয়ত পালন করে যেতে হবে এবং পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।